আছে ভলিউম এভারেজিং। তো ভলিউম এভারেজিংটা হচ্ছে যে process in CT by which different tissue attenuation values are averaged to produce one less accurate pixel reading is called volume averaging. All CT examinations are performed by obtaining data for a series of slices through a designated area of interest. The smaller the object being scanned, the thinner the CT slice required, and thicker CT slices increases the likelihood of missing very small object. তো আমরা ভলিউম এভারেজটা যদি চিন্তা করি যে আমরা তো যদি ছোট অ্যানাটমিক্যাল পার্ট আমরা স্ক্যান করি, ওটা আমি এই নিচের দুই লাইনের মাধ্যমে বুঝাই দিই, ঠিক আছে। দ্য থিকার সিটি স্লাইসেস, আচ্ছা রেকর্ড হচ্ছে কিনা দেখে নিই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। থিকার সিটি স্লাইসেস ইনক্রিজেস দ্য লাইকলিহুড অফ মিসিং ভেরি স্মল অবজেক্ট। অর্থাৎ স্লাইস থিকনেস যদি বেশি মোটা হয়, তখন আমরা যদি ছোট ছোট লিশন গুলা আমাদের মিস করার চান্সটা বেশি থাকে, ঠিক আছে। যেমন ধরি, ফর এক্সাম্পল, ইফ 10 মিলিমিটার স্লাইসেস আর ক্রিয়েটেড, অর্থাৎ আমরা যদি একটা স্লাইস যদি আমরা 10 মিলিমিটার নেই, একটা এক্সিয়াল স্লাইস 10 মিলিমিটার আমরা রিকনস্ট্রাকশন করি, সেক্ষেত্রে কি হবে, যদি প্যাথোলজি টিস্যুটা হয় 2 মিলিমিটারের, অর্থাৎ যেই জায়গায় সমস্যা, সমস্যাটা যদি প্যাথোলজিটা হয় 2 মিলিমিটারের, কিন্তু আমাদের সাইজ থিকনেস হচ্ছে 10 মিলিমিটার, তার মানে কি নরমাল টিস্যু হলো 8 মিলিমিটার, ঠিক আছে, and is averaged in with the pathologic tissue। তাহলে আমরা যেই ছবিটা দেখছি সেটা হচ্ছে এই প্যাথোলজি টিস্যু আছে মাত্র 2 মিলিমিটার আর নরমাল টিস্যু আছে 8 মিলিমিটার। এই দুইটা মিলে একটা যে ছবি আসে সেটাই হচ্ছে 10 মিলিমিটারের একটা স্লাইস। তার মানে কি এই ছবিতে কিন্তু আমাদের প্যাথোলজিটা খুব ভালোভাবে দেখা যাবে না, কারণ এটা এই যে 8 মিলিমিটার যে নরমাল টিস্যু আছে সেটার কিন্তু মানে শ্যাডোতে পড়ে যাবে, and potentially making the pathologic tissue less apparent on the image। তার মানে সাইজ থিকনেস যত বেশি হবে আমাদের প্যাথোলজিক টিস্যু, সাইজ থিকনেস যত বেশি হবে আমাদের প্যাথোলজি মিস করার চান্স অত বেশি, ঠিক আছে। তো এখন আসি আরেকটা টপিক, সেটা হচ্ছে র ডাটা এবং ইমেজ ডাটা। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। র ডাটা আমাদের বুঝতে হবে এবং ইমেজ ডাটা কি সেটা বুঝতে হবে। তাহলে মনোযোগ দিয়ে তোমরা এটা শোনো যে all of the thousand of bits of data acquired by the system with each scan are called raw data। অর্থাৎ all of the thousands of bits of data, তার মানে ডাটাগুলা আসলে বিট আকারে মানে কালেক্ট করা হয়, কম্পিউটার কিন্তু কালেক্ট করে কি বিট আকারে বাই দ্য সিস্টেম। তো যতক্ষণ পর্যন্ত এই ডাটাগুলা বিট আকারে থাকে ওই ততক্ষণ পর্যন্ত এটাকে বলা হয় র ডাটা। অর্থাৎ কম্পিউটার প্রসেস করার আগ পর্যন্ত যেই ডাটাগুলা সেটা হচ্ছে র ডাটা। The terms scan data and raw data are used interchangeably to refer to computer data waiting to be processed to create an image। অর্থাৎ একটা ছবি তৈরি করার জন্য যে ডাটাগুলা প্রসেস করা হয় সেই প্রসেস করার আগ পর্যন্ত যে ডাটাগুলা থাকে সেটা হচ্ছে র ডাটা। র ডাটা হ্যাভ নট ইয়েট বিন সেকশন টু ক্রিয়েট পিক্সেলস। অর্থাৎ এই র ডাটা থেকে যে পিক্সেলটা হবে সেই পিক্সেলটা তৈরি করার জন্য এখনো সেকশন করা হয় নাই বা ভাগ করা হয় নাই। Hence, Hounsfield unit values have not been assigned। অর্থাৎ প্রতিটা ডাটার সাথে হাউসফিল্ড ইউনিট গুলো অ্যাসাইন করা হয়, অর্থাৎ কোন ডাটায় কত হাউসফিল্ড ইউনিট দেওয়া হবে ওটা দেওয়া হয় নাই এই র ডাটায়। এবং the process of using the raw data to create an image is called image reconstruction। অর্থাৎ আমরা যে ইমেজ রিকনস্ট্রাকশন করি সেটা কিন্তু এই র ডাটা থেকেই করি। মানে ইমেজ রিকনস্ট্রাকশন মানে ধরো আমরা একটা স্ক্যান করলাম, ধরো 5 মিলিমিটার একটা স্ক্যান করলাম, স্ক্যান টান দিলাম, এবং এই স্ক্যান থেকে যে র ডাটাটা আসলো এই র ডাটা থেকে আমরা পরবর্তীতে ইমেজ রিকনস্ট্রাকশন করে এটাকে আমরা 3 মিলিমিটার বা সবচেয়ে কম হলো 1 মিলিমিটার বা 0.6 মিলিমিটার আমরা রিকনস্ট্রাকশন করতে পারি। এবং রিকনস্ট্রাকশন করার পরে এই ডাটাগুলা থেকে আমরা আবার 3D প্রসেসিং করতে পারি, যেমন করোনাল, স্যাজিটাল, তারপরে বিভিন্ন 3D যে টেকনিক গুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি। তো once raw data have been processed so that each pixel is assigned a Hounsfield unit value,
an image can be created. অর্থাৎ যখনই কোনো র ডাটা গুলা প্রসেস হয়ে যায় তখন এই পিক্সেল গুলাতে হাউসফিল্ড ইউনিট ভ্যালু অ্যাড করা হয় এবং ছবিগুলা তৈরি করা হয় এবং কোন পিক্সেলের ডেনসিটি কত হবে এটাই এই হাউসফিল্ড ইউনিট এর মাধ্যমে প্রকাশ পায় এবং the data included in the image are now referred to as image data. তো এখন যে ডাটাগুলাতে এই হাউসফিল্ড ইউনিট বসানো হলো এই ডাটাগুলোকে বলে ইমেজ ডাটা। তো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ র ডাটা এন্ড ইমেজ ডাটা। আচ্ছা, এখন আসি স্ক্যানিং মোড। আসলে এই বেসিক লেকচারে মানে বেসিক প্রিন্সিপলে যেই টপিকস গুলো আছে সবগুলোই খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো আসলে খুবই বেসিক, এগুলো মানে জানতেই হবে, ঠিক আছে? তো দেয়ার আর থ্রি টাইপস অফ স্ক্যানিং মোড। কয় রকম স্ক্যানিং মোড আছে? এটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে স্টেপ এন্ড শুট স্ক্যানিং, আর একটা হচ্ছে হেলিক্যাল অর স্পাইরাল স্ক্যানিং, আর একটা হচ্ছে মাল্টি ডিটেক্টর রো সিটি স্ক্যানিং। আসলে হেলিক্যাল আর মাল্টি ডিটেক্টর আসলে এখন দুইটা একসাথেই মানে চলে যায় আর কি, হয়ে আসছে। তাহলে 1980 সালের থেকে সালের দিকে এই স্টেপ এন্ড শুট মোডটাই এই মেথডটাই ব্যবহৃত হতো এবং এইটার শুটটা কিভাবে হয়, যেমন দ্য এক্সিকিউটিভ রোটেট 360 ডিগ্রি অ্যারাউন্ড দ্য পেশেন্ট টু অ্যাকোয়ার ডাটা ফর এ সিঙ্গেল স্লাইস। অর্থাৎ একটা স্লাইস তৈরি করার জন্য এই টিউবটা 360 ডিগ্রি ঘুরবে, একবার ঘুরবে। এই একবার ঘোরার ফলে একটা স্লাইস তৈরি করবে। The motion of the executive was halted while the patient was advanced on the CT table to the location appropriate to correct data for the next slice. অর্থাৎ একটা স্লাইস যখন নেওয়া হবে মানে টিউবটা একবার ঘুরবে 360 ডিগ্রি, ঘোরার পরে টেবিলটা আবার মুভ হবে। টেবিল মুভ হওয়ার সময় কিন্তু টিউব ঘুরবে না, টিউবটা কিন্তু বন্ধ থাকবে। আবার টেবিলটা একটু আগাবে, আবার টিউবটা 360 ডিগ্রি ঘুরবে। আবার টেবিলটা একটু আগাবে, আবার টিউবটা 360 ডিগ্রি ঘুরবে। এভাবে আস্তে আস্তে টেবিলটা আগাবে এবং একটা একটা করে স্লাইস নিবে। তো স্টেপস 1 and 2 were repeated until the desired area was covered. তার মানে যদি আমি মনে করি যে আমাদের 10টা স্লাইস নিতে হবে, তখন তার মানে এই টিউবটা 10 বার ঘুরবে এবং প্রতিবার ঘোরার পরে পরে টেবিলটা একটু একটু করে আগাবে, মানে 10 বার মুভ করে করে টেবিলটা আগাবে। And the step and shoot method was necessary because the rotation of the exit tube entwined the system cables, limiting rotation to 360 degree. অর্থাৎ মানে এই মেথডটা প্রয়োজন ছিল কারণ কি একবার 360 ডিগ্রি ঘোরার পরে যে কেবল আছে টিউবের সাথে, যে কেবলটা লাগানো আছে সে কেবলটা মানে আর যাইতে পারতো না, যার কারণে এই 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারতো। আবার ওই টিউবটা আবার আগের জায়গায় আসতো, আবার ঘুরতো, মানে কেবলটার দৈর্ঘ্য কম ছিল, যার কারণে বা টেকনোলজি আসলে ওই পর্যায়ে যায় নাই যে টিউবটা মানে সবসময় ঘুরতেই থাকবে এবং স্ক্যান নিতে থাকবে, ওই টেকনোলজি তখন আবিষ্কার হয় নাই। So consequently, gantry motion had to be stopped before the next slice could be taken, and this time with the exit tube moving in the opposite direction so that the cables would unwind. অর্থাৎ gantry motion had to be stopped. অর্থাৎ আগের স্লাইস নেওয়ার আগে আমার টিউব যে ঘোরা এটা বন্ধ করতে হতো, কারণ ওই কেবলটা শেষ হয়ে যেত। তখন ওই টিউবটা আবার আগের জায়গায় ঘুরে আসতো, যাতে ওই কেবলটা আবার তার যে প্যাচ খাইছে ওই প্যাচটা আবার খুইলা আবার আগের জায়গায় আসে, আবার আরেকবার ঘুরবে, আবার প্যাচ খাবে, এভাবে আবার টিউবটা আবার ঘুরে আসতো, এভাবে আর কি বারবার মানে স্ক্যান নেওয়া লাগতো। So this method is commonly referred to as axial scanning or conventional scanning or serial scanning. তো এখন যদি আমি একটা ছবির সাহায্যে বুঝাই যে স্টেপ এন্ড শুট স্ক্যানিংটা হয় কিভাবে, যে ধরি আমি প্রথমে এই আচ্ছা, চলো তাহলে আমি যদি ধরি যে প্রথমে
প্রথমে যদি এই স্ক্যানটা আমি নিব, এই স্ক্যানটা নেওয়ার পরে মানে এখানে টিউব 360 ডিগ্রি ঘুরবে, ঘোরার পরে তো পরবর্তী স্লাইস নেওয়ার জন্য টেবিলটা একটু আগাবে, টেবিলটা আগায়া এই স্লাইস বরাবর টেবিলটা থামবে, আবার এখানে আবার 360 ডিগ্রি রোটেট হবে। এই স্ক্যান নেওয়ার পরে আবার টেবিলটা সামনে একটা একটা করে স্লাইস নিবে, টেবিল থামবে, স্ক্যান নিবে, আবার টেবিল সরবে, আবার স্ক্যান নিবে, আবার টেবিল থামবে, একটু ভিতরে ঢুকবে, আবার স্ক্যান নিবে, এভাবে চলতে থাকবে। এখন আসি আমরা হেলিক্যাল আর স্পাইরাল স্ক্যানিং, অর্থাৎ এটা হচ্ছে যেটা এখন আমরা ব্যবহার করতেছি বা লেটেস্ট যেটা সেটা হচ্ছে spiral scanning. Many technical developments of the 1990s allowed for the development of a continuous acquisition scanning, most often called spiral or helical scanning. অর্থাৎ স্ক্যানিং কন্টিনিউয়াসলি স্ক্যান হতে থাকে। So key among the advances was the development of a system that eliminate the cables and thereby enable continuous rotation of the gantry. এখন কি ডেভেলপমেন্ট হয়েছে যে সেটা হচ্ছে যে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেই টেকনোলজিতে এখন আর কেবলের প্রয়োজন হয় না, নো নিড ফর cables, so the gantry can rotate continuously without cables. So this in combination with other improvements allowed for uninterrupted data acquisition that traces a helical path around the patient. অর্থাৎ এই যে কন্টিনিউয়াস স্ক্যানিং এর ফলে আমাদের পেশেন্টের শরীরের চারপাশ থেকে যে স্ক্যান হয় এটা একটা হেলিক্যাল আকারে স্ক্যানটা হতে থাকে। তো আমরা যদি এটা ছবির আকারে দেখাই যে যেহেতু স্ক্যান কন্টিনিউয়াসলি হয় এবং টিউব কন্টিনিউয়াসলি রোটেট হতে থাকে পেশেন্টের চারদিকে, তো এরকম আমরা একটা হেলিক্যাল স্ক্যান পাই। এই হেলিক্যাল স্ক্যান পাওয়ার ফলে আমরা একটা কন্টিনিউয়াস ডাটা কালেকশন হয় এবং এবং এখানে ডিটেক্টর থাকে, ডিটেক্টরে কন্টিনিউয়াস কিন্তু ডাটা কালেকশন হতে থাকে এবং টেবিল কিন্তু কন্টিনিউয়াসলি মুভ হতে থাকে, টেবিলে থামে না, টেবিলও মুভ হতে থাকে এবং কন্টিনিউয়াসলি টিউবও ঘুরতে থাকে। তো এটা হচ্ছে স্পাইরাল বা হেলিক্যাল স্ক্যান। তো এখন আমরা যে দুইটা ছবির সাহায্যে আমরা বুঝতে পারি এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সিটি অর এটা হচ্ছে স্টেপ এন্ড শুট মেথড, অর্থাৎ একবার স্ক্যান হবে, তারপর আবার টেবিল মুভ হবে, টেবিল এখানে থামবে, আবার স্ক্যান হবে, আবার টেবিল মুভ হবে, এভাবে চলতে থাকবে। আর স্পাইরাল সিটিতে হচ্ছে কন্টিনিউয়াসলি স্ক্যান হতে থাকবে এবং কন্টিনিউয়াস টেবিল মুভ হতে থাকবে, কোনো থামাথামি নাই, একসাথে টিউবও ঘুরতে থাকবে, টেবিলও মানে মুভ হতে থাকবে। এটা হচ্ছে স্পাইরাল বা হেলিক্যাল স্ক্যান। আচ্ছা এখন আসি আমরা মাল্টি ডিটেক্টর রো সিটি স্ক্যান। এখন ডিটেক্টর রো একটা ইম্পর্টেন্ট জিনিস। ডিটেক্টর, the first helical scanners emitted X-rays that were detected by a single row of detectors yielding one slice per gantry rotation. অর্থাৎ প্রথম যে হেলিক্যাল স্ক্যানটা হইতো সেটাতে কি হয়েছে, একটা একটা সিঙ্গেল রো ডিটেক্টর ছিল, অর্থাৎ এক্সরেটা যেখানে মানে কালেকশন হবে, এক্সরে বিমটা যেখানে পড়বে সেখানে একটা মাত্র ডিটেক্টর রো ছিল এবং একটা মাত্র স্লাইস মাত্র তৈরি করতে পারতো মানে একটা রোটেশনে। এবং this technology was expanded on 1992 when scanners were introduced that contain two rows of detectors capturing data for two slices for per gantry rotation. তারপরে টেকনোলজি একটু আপডেট হইলো, তখন কি করলো, দুইটা দুইটা ডিটেক্টর রো ব্যবহার করলো এবং দুইটা স্লাইস নিতে পারলো, মানে একটা গেন্ট্রি রোটেশনের সাহায্যে দুইটা স্লাইস তৈরি করতে পারতো। এবং ফার্দার ইমপ্রুভমেন্ট equipped scanners with multiple rows of detectors allowing data for many slices to be acquired with each gantry rotation. তারপরে আরো ইমপ্রুভমেন্ট করলো এবং সেক্ষেত্রে এখন মাল্টিপল রো ব্যবহার করা হয়, ডিটেক্টর রো, এবং যার ফলে প্রতিটা গেন্ট্রি রোটেশনে আমরা অনেকগুলো স্লাইস তৈরি করা যায়। তো এখানে একটা ভাইবা প্রশ্ন হতে পারে যে মানে হোয়াট ইউ মিন বাই দা মানে 128 স্লাইস সিটি স্ক্যান, অর্থাৎ 128 স্লাইস সিটি স্ক্যান মানে কি বুঝো?
তখন তুমি অ্যান্সার দিবে যে 120 slice CT scan means that the detector has 128 rows or 128 detector rows are present in the detector. অর্থাৎ 128টা ডিটেক্টর রো আছে আমাদের এই মেশিন। আবার যদি বলে যে তোমার 64 স্লাইস সিটি স্ক্যান মানে কি বুঝো, তাহলে বলবো স্যার 64 স্লাইস সিটি স্ক্যান মানে আমার মেশিনে 64টা ডিটেক্টর রো আছে এবং একবার গ্যান্ট্রি রোটেশনে 64টা রো ডিটেক্টর এই ডাটা কালেকশন করে একসাথে। আচ্ছা, এখন আমরা আসি আমাদের অ্যানাটমিক্যাল পজিশন এবং প্লেনে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা পেশেন্ট পজিশন করার সময় বা পেশেন্ট এন্ট্রি করার সময় কিন্তু এগুলা দরকার হবে। তা আমরা যদি একটা মিড লাইন দিয়ে আমাদের হিউম্যান বডিটাকে ভাগ করি তাহলে আমরা রাইট এবং লেফট দুই সাইড পাবো। এখন যেটা এই মিড লাইনের কাছাকাছি যে অ্যানাটমিটা থাকবে সেটা হবে মিডিয়াল এবং যেটা দূরে থাকবে সেটা হবে ল্যাটারাল। আর যেটা উপরের দিকে থাকবে সেটা হবে প্রক্সিমাল এবং যেটা পায়ের দিকে থাকবে সেটা হবে ডিস্টাল এবং যেটা উপরে থাকবে সেটা হবে সুপেরিয়র এবং নিচে হলে ইনফেরিয়র। এবং যদি ল্যাটারাল চিন্তা করি তাহলে সামনের দিকে হবে এটা অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল এবং পিছনের দিকটা হবে পোস্টেরিয়র বা ডরসাল। তো এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস, এগুলো তো আমরা সবাই জানি, তারপরও এবার দেখালাম। তো এখন আমরা ইমেজিং প্ল্যানে চলে যাই। ইমেজিং প্ল্যানে আমাদের শরীরটাকে যদি আমরা তিনটা প্ল্যান দিয়ে ভাগ করি, একটা হচ্ছে স্যাজিটাল প্ল্যান, যেটা হচ্ছে এইটা, এই যে লাল যেটা সেটা হচ্ছে স্যাজিটাল প্ল্যান। তো স্যাজিটাল প্ল্যান কি করে? স্যাজিটাল প্ল্যান হচ্ছে আমাদের শরীরটাকে দুইটা ভাগে ভাগ করে, রাইট এবং লেফটে ভাগ করে। আর এটা হচ্ছে করোনাল প্ল্যান। করোনাল প্ল্যান হচ্ছে এই যে এই ব্লু কালার যে সেটা হচ্ছে করোনাল প্ল্যান। করোনাল প্ল্যান আমাদের বডিটাকে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র এই দুই ভাগে ভাগ করে, ঠিক আছে? অ্যান্টেরিয়র সামনে এবং পোস্টেরিয়র দুই ভাগে ভাগ করে। তো আরেকটা প্ল্যান হচ্ছে আমাদের এই যে অ্যাক্সিয়াল বা ট্রান্সভার্স প্ল্যান বা এই যে গ্রিন যে প্ল্যানটা সেটা হচ্ছে অ্যাক্সিয়াল প্ল্যান। তো অ্যাক্সিয়াল প্ল্যান আমাদের শরীরকে কি করে? সুপিরিয়র এবং ইনফেরিয়র এই দুই ভাগে ভাগ করে। এবং অ্যাক্সিয়াল বা ট্রান্সভার্স প্ল্যানের মাধ্যমে আমরা কি পাই? আমরা ট্রান্সভার্স ইমেজ বা অ্যাক্সিয়াল ইমেজ পাই। আর করোনাল প্ল্যানের মাধ্যমে আমরা করোনাল ইমেজ পাই। আর স্যাজিটাল প্ল্যানের মাধ্যমে আমরা স্যাজিটাল ইমেজ পাই। তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। এখানে আরেকটা ছবি দেওয়া হয়েছে যে করোনাল প্ল্যান মানে যেটা আমি বলছি যে এই যে এটা হচ্ছে করোনাল প্ল্যান। তো করোনাল প্ল্যান হচ্ছে ডিভাইডস বডি ইনটু অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র পোরশন। আর এটা হচ্ছে স্যাজিটাল প্ল্যান। স্যাজিটাল প্ল্যান ডিভাইডস ইনটু রাইট ইনটু লেফট পোরশন। আর যেটা মাঝখান দিয়ে যেটা প্ল্যানটা হবে সেটা হচ্ছে মিড স্যাজিটাল প্ল্যান। আর এই প্ল্যানটা যদি সাইডে পড়ে সেটা হবে প্যারাস্যাজিটাল প্ল্যান। আর এটা হচ্ছে ট্রান্সভার্স প্ল্যান। এই যে এটা হচ্ছে ট্রান্সভার্স প্ল্যান। ট্রান্সভার্স প্ল্যান কি করে? আমাদের শরীরকে ক্রস সেকশন করে, ঠিক আছে? সুপিরিয়র এবং ইনফেরিয়র ভাবে আমাদের ভাগ করে শরীরটাকে। তো এখানে আরো ছবি দিয়ে বোঝানো হয়েছে বিডিয়ান মিড স্যাজিটাল প্ল্যান, এটা হচ্ছে করোনাল প্ল্যান, এটা হচ্ছে ট্রান্সভার্স প্ল্যান, আর হচ্ছে অবলিক প্ল্যান। আসলে এই প্ল্যান গুলা দেখানোর উদ্দেশ্য হলো আমরা যখন স্লাইস করি মানে ইমেজ প্ল্যান করি, সিটি স্ক্যান করার সময় যখন আমরা প্রোটোকল গুলো প্ল্যান করি তখন কিন্তু এই প্ল্যান গুলো বুঝতে হবে যে কোনটা করোনাল, কোনটা স্যাজিটাল, কোনটা অ্যাক্সিয়াল বা ট্রান্সভার্স, এবং অনেক সময় কিন্তু আমাদের অবলিক ভাবে প্ল্যান দিতে হয়। তো এই প্ল্যানের ধারণা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তাহলে এটা স্যাজিটাল, এটা করোনাল প্ল্যান, এটা অ্যাক্সিয়াল প্ল্যান। তো এখন আমরা একবারে যা যা আজকে দেখলাম এটা একটা ওভারভিউ অফ সিটি স্ক্যান আমরা বুঝি, এবং এই বেসিক জিনিসটা বুঝতে পারলে আমরা মোটামুটি আজকের লেকচার শেষ হয়ে যাবে এবং একটা ধারণা পাবো যে সিটি স্ক্যান আসলে কিভাবে কাজ করে। তো ইন এ সিটি সিস্টেম দ্য কম্পোনেন্টস দ্যাট প্রোডিউস এক্স-রে বিমস আর হাউসড ইন দ্য গ্যান্ট্রি। অর্থাৎ গ্যান্ট্রির ভিতরে কিন্তু সবকিছু মানে বসানো থাকে, যেমন এক্স-রে টিউব, তারপর ট্রান্সফরমার, তারপর ডিটেক্টর, এগুলো কিন্তু গ্যান্ট্রির ভিতরে বসানো থাকে। তো এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব। The X-ray tube contains filaments that provide the electrons that creates X-ray photon. তাহলে এক্স-রে টিউবের ভিতরে কি থাকে? ফিলামেন্ট থাকে, এবং এই ফিলামেন্টটার মানে হিট হওয়ার ফলে কিন্তু বা ইলেকট্রিসিটি
পাওয়ার ফলে ইলেকট্রন তৈরি হয় এবং এই ইলেকট্রন কিন্তু ফোটন আকারে বের হয় এবং the X-ray photon that pass through the patient strike the detector এবং if the detector is made from a solid state scintillator material the energy of the X-ray photons detected is converted to light তার মানে যে এক্স-রেটা রোগীর শরীর দিয়ে পাস হয়ে ডিটেক্টরের উপরে পড়লো সেই এক্স-রেটা কি হয় সেই এক্স-রে ফোটনটা লাইটে কনভার্ট হয় ঠিক আছে সে ডিটেক্টরের মাধ্যমে এক্স-রে ফোটন কনভার্টেড টু লাইট other elements in the detector usually a photodiode convert the light levels into an electric current এখন যদি ডিটেক্টরটা হয় ফটোডায়োড সিস্টেম তাহলে এই ফটোডায়োড কি করে এই লাইটটাকে আবার ইলেকট্রিক্যাল কারেন্টে রূপান্তর করে তাহলে একটা হচ্ছে এক্স-রে ফোটন হচ্ছে লাইটে পরিণত হচ্ছে এবং এই লাইটটা আবার ইলেকট্রিক কারেন্টে পরিণত হচ্ছে কনভার্ট হচ্ছে and regardless of the detector material each detector cell is sampled and converted to a digital format by the data acquisition system DAS অর্থাৎ ডিটেক্টরে যা যা থাকে অর্থাৎ ডিটেক্টরে যা যা যে কয়টা সেল থাকে এবং যে ডাটাগুলা কালেক্ট করে এই ডাটাগুলাকে আবার সে কনভার্ট করে কি ডিজিটাল ফরম্যাটে এবং এই ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করা হয় এই ডাটা অ্যাকুইজিশন সিস্টেম বা ড্যাশ এর মাধ্যমে এবং ইচ কমপ্লিট স্যাম্পল ইজ কল্ড এ ভিউ এবং the digital data from the dash are then transmitted to the central processing system তারপর যে ডিজিটাল ডাটাটা হইলো সেটা কোথায় দেওয়া হয় সেটা কম্পিউটারের সিপিইউ তে দেওয়া হয় অর্থাৎ কম্পিউটারের প্রসেসরে এটা পাঠানো হয় the CPU is often referred to as the brain of the CT scanner এবং the reconstruction process takes the individual views and reconstruct the densities within the slice তাহলে এই প্রসেসর কি করে যে ডাটাটা কালেক্ট করলো এই ডাটাটা আমাদের কম্পিউটার মনিটরে ডেনসিটি আকারে এবং স্লাইস থিকনেস আকারে আমাদের কম্পিউটারে প্রকাশ পায় to create an image information from the dash must be translated into a matrix অর্থাৎ এই যে ডিজিটাল ডাটা ড্যাশ থেকে পাওয়া যায় এই ডাটাটা কম্পিউটার প্রসেসর কি করে একটা ম্যাট্রিক্সে পরিণত করে অর্থাৎ মানে রো এবং কলাম আকারে কিন্তু এই সাজানো হয় ম্যাট্রিক্স আকারে to do so the system assign each pixel in the matrix one value or density number তো ওই ডাটাগুলো ক্যালকুলেশন করে প্রতিটা পিক্সেলে কোন ডেনসিটি হবে এগুলো কিন্তু ঠিক করে দেয় এই কম্পিউটার সিস্টেম তো এবং লাস্ট যেটা ওভারভিউ অফ দ্য সিটি স্ক্যান হচ্ছে তাহলে আমাদের this density number in Hounsfield unit is the average of all attenuation measurements for the pixel তাহলে আমরা পিক্সেল এক একটা পিক্সেলকে আমরা যে ডেনসিটি আমরা মেজারমেন্ট করব সেটা হচ্ছে হাউসফিল্ড ইউনিট আকারে অথবা এটাকে আবার ডেনসিটি নাম্বারও বলা হয় So these digitized data are then sent to a display processor that converts them into shapes that can be displayed on a computer. তাহলে এই ডিজিটাল ডাটাটাই ওই প্রসেসর কনভার্ট করে এটা ডিসপ্লেতে শো করে আমাদের মনিটরে শো করে একটা কি হিসেবে একটা শেডস অফ গ্রে হিসেবে শো করে অর্থাৎ ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে একটা কালার হিসেবে এটা শো করে তাহলে আমাদের এই সিস্টেমটাকে সিটি স্ক্যানের যে সিস্টেমটা এটা আমরা তিনটা প্রসেস হয় এটা হচ্ছে ডাটা অ্যাকুইজিশন অর্থাৎ ডাটা কালেকশন হয় কি আমরা ডিটেক্টরের মাধ্যমে ডাটা অ্যাকুইজিশন হয় তারপরে গেট ডাটা ইমেজ রিকনস্ট্রাকশন তারপরে ইমেজটা কিন্তু রিকনস্ট্রাকশন অর্থাৎ প্রসেসিং করা হয় ড্যাশের মাধ্যমে এবং কম্পিউটারের সিপিইউর মাধ্যমে এবং তারপরে ইউজ ডাটা ইমেজ ডিসপ্লে ডাটা ওই ইমেজ ডাটাটাকে আমরা ডিসপ্লেতে কম্পিউটার প্রকাশ করে এবং আমরা কম্পিউটার মনিটরে এই ডিসপ্লেটা অথবা স্লাইসটা বা ছবি আমরা যেটাই বলি সেটাই আমরা দেখতে পারি